নমস্কার। আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। আজ আমরা যার সাথে কথা বলবো তিনি আমার মাস্টারমশাই অধ্যাপক মৃন্ময় প্রামাণিক। এই বছরের অনুবাদের জন্য যে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় তার প্রাপক তিনি। আজ আমরা স্যারের থেকে শুনে নেব এমন অনেক কথা যেগুলো হয়তো অনেক দিন ধরে আমাদের শোনার ইচ্ছা ছিল। ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যম সংবাদ মাধ্যমে স্যারের অনেক কথা আপনারা পড়েছেন, কিন্তু এটা নিখাত একটা আড্ডা। ছাত্র শিক্ষকের মধ্যে কথোপকথনে বেরিয়ে আসবে এমন অনেক কথা যেগুলো সত্যি হয়তো অনেকদিন চাপা পড়েছিল। এই বইয়ের পিছনে স্যারের যে গল্প, এই বইটা তৈরি হওয়ার পিছনে যে গল্প এবং জীবনের নানাবিধ গল্প যা যা আজ তাকে এনে দাঁড় করিয়েছে সাফল্যের দোরগোড়ায়, তার সব কিছু শুনবো আমরা। সঙ্গে আমি শাগনিক দাস এবং আমার মাস্টারমশাই অধ্যাপক মৃন্ময় প্রামাণিক। তো আমি প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই। এটা তো ছাত্র হিসেবে আমাদের কাছে একটা বিশাল পাওনা, কিন্তু একই দিক থেকে আপনার অনুভূতিটা কেমন? মানে পৃথিবীটা কতটা বদলেছে এই খবরটা আসার পরে? ধন্যবাদ শাগনিক। এখন এই এই প্রশ্নটা খুব একটু কঠিন প্রশ্ন আর কি, মানে যে কারোর জন্যই। পৃথিবীটা কতটা বদলেছে আমার কাছে ঠিক সেরকম নয় ব্যাপারটা, তবে হ্যাঁ, অনেকের শুভেচ্ছা পেয়েছি আমি সারা দেশ থেকে, এবং সারা দেশের নানা জায়গায় আমার বন্ধু বান্ধবরা রয়েছে, আমার একাডেমিক জুনিয়ররা রয়েছে, তারা ভীষণ উৎফুল্ল হয়েছে, খুশি হয়েছে। তো এই একটা ব্যাপার হয়েছে, এটার ফলে অনেকের সঙ্গে, যাদের সঙ্গে হয়তো শেষ 10 বছর বা 12 বছর আমার কথা হয়নি, যোগাযোগ ছিল না, যেমন হয় আর কি, তাদের সঙ্গে আমার নতুন করে যোগাযোগ হয়েছে বা কথাবার্তা হয়েছে। ফলত অনেক পুরনো বন্ধুত্ব নতুনভাবে আমার কাছে এসেছে। এইগুলো খুব বড় পাওয়া। আমার বারবার যেটা মনে হয় যে মানুষের যে কোনো কৃতি, যে কোনো সাফল্য, আসলে সেই সাফল্য বা কৃতিটা মানুষকে যা দেয় তার থেকে বেশি অনেক কিছু দেয়। ফলত পুরস্কারটা এখানে বড় কথা নয়, পুরস্কারটা যে কেন গুরুত্বপূর্ণ বা কেন বড় এইটা বুঝতে পেরেছি আমি আমার চারপাশে চেনা বা অল্প চেনা মানুষদের ভালোবাসা। এইটা একটা খুব অনন্য অনুভূতি, যেটা আমি জীবনে আগে কখনো পাইনি। পুরস্কার পাওয়ার পর মানে কি মনে হচ্ছে যে কোথাও কি এবার একটু রেস্ট নেওয়ার সময় এসছে, নাকি আরো কাজ আরো কাজ আরো কাজ? না, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমি অনেকটাই কাজের মধ্যে থাকি, এটা ঠিকই, এবং আমি সকাল থেকে রাত অবধি তো বিশ্ববিদ্যালয়ে থাকি, বিশ্ববিদ্যালয় থেকে বেরোই আমি অনেক রাত, প্রত্যেক দিনই তাই। এবার সেই কাজগুলো যে আমি খুব কাজ করছি ভেবে করছি এরকম তো নয়, আমার একের পর এক মনে হচ্ছে যে এই বিষয়গুলো মাথায় আসছে, এগুলো করতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ের থেকে যতটা সহযোগিতা পাওয়ার কথা এখনও অবধি আমার এই 9 বছরের চাকরি জীবনে সেইটা আমি পেয়ে এসেছি। মাঝে মধ্যে হয়তো কখনো কিছু জটিলতা তৈরি হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় আমি সহযোগিতা পেয়ে এসেছি, এখন তো আমি আরও সহযোগিতা পাই। তো ফলত আমার মাথায় অনেকগুলো চিন্তা ক্রমশ আসতে থাকে যে একের পর এক এই কাজগুলো করতে হবে, এগুলো করতে হবে, এইগুলো করতে হবে, কাজ করতে হবে, এইভাবে আলাদা মনে হয়। ফলত কোনো জায়গায় আমি এখনও অবধি সেই অর্থে ক্লান্তিটা বোধ করি না আর কি। এবং এই এত ভালো সব ছাত্রছাত্রীরা রয়েছে, হ্যাঁ, যাদের সঙ্গে খুব ভালো সময় কাটে। ফলত কাজ করাটা একটা ভালো সময় কাটানো, সেই জন্য আমার আলাদা করে এখনো অবধি মনে হয় না যে কাজ কমাতে হবে বা কাজ বাড়াতে হবে, কিন্তু একের পর এক নানাবিধ পরিকল্পনা মাথার ভেতরে আসতে থাকে, যেগুলো আমি একের পর এক করার কথা না। আমাদের কাছে খবর আছে আপনি আপনার আত্মজীবনী লেখা শুরু করে দিয়েছেন। এত কম বয়সে এই ভাবনাটা মাথায় এলো কেন? এইটা আসলে অনেকগুলো কারণে, মানে এইটার একটা বিশেষ রাজনৈতিক কারণও আছে। এই আত্মজীবনী আমি লেখা শুরু করেছি বেশ কয়েক বছর। ইনফ্যাক্ট আমার মানে অনেকগুলো ইচ্ছে ছোট থেকেই ছিল। একটা ইচ্ছে যেমন আমার ছিল, আমি এটা জানতাম যে আমি কখনো গল্প লিখতে পারবো, এটা আমি জানতাম। কারণ গল্পের ছোট্ট পরিসরের মধ্যে যে একটা চমক থাকে, এত ভালো ভালো ছোটো গল্প পড়েছি, চমক থাকে, সেই চমক আমার পক্ষে আনা সম্ভব নয় বলে আমার মনে হচ্ছে, আমার অতটা মেধা নেই। অন্যদিক থেকে আমার মনে হয়েছে যে আমি বরঞ্চ উপন্যাস লেখার চেষ্টা করতে পারি। আমি যখন ক্লাস 12-এ পড়ি
তখন আমি একটা উপন্যাস লেখা শুরু করি। সেই উপন্যাসটা ছিল দুই ভাই বোনের সম্পর্ক, ভাই এবং দিদির সম্পর্ক, একেবারে বাঙালি মধ্যবিত্ত পরিবারে ভাই এবং দিদির সম্পর্ক। আমি বাড়ির বড় ছেলে এবং আমরা দুই ভাই। আমার সেই অর্থে কোনো মানে সহোদর বোন বা দিদি নেই। ফলত ছোটোবেলা থেকেই আমার একটা মানে আমার কোনো দিদি থাকুক এরকম একটা ইচ্ছে ছিল। তো যে কারণে আমি একটা উপন্যাস লেখা শুরু করি, সেটা 12-এ পড়াশুনো। সেই ডায়েরিটা আমার কাছে এখনও আছে, কিন্তু সেই উপন্যাসটা আমি শেষ করতে পারিনি। এবং আমি বেশিরভাগ বাঙালির মতোই যে আমরা ওই আয়োজন করে শুরু করি কিন্তু শেষ করতে পারি না। আমার ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য আর কি। আমি যত আয়োজন করে শুরু করি তত আয়োজন করে শেষ করতে পারি। পরবর্তীকালে আমি আরেকটা উপন্যাস লেখা শুরু করি, সেটা প্যান্ডেমিকের মধ্যে। সেই উপন্যাসটা আমি শেষ করতে পারি, কিন্তু সেই উপন্যাসটা আমার অনেক দূর এগিয়ে গেছে। সেই উপন্যাসটা হচ্ছে মূলত মুক্তিযুদ্ধ থেকে। মুক্তিযুদ্ধ নিয়ে তো অনেক উপন্যাস হয়েছে, এইটা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এমন একটা উপন্যাস আমি ভাবছিলাম যে মুক্তিযুদ্ধ থেকে অনেক দূরে থাকা একটা গ্রাম, যার সঙ্গে প্রত্যক্ষত মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই গ্রামটা মুক্তিযুদ্ধের ফলে কিভাবে প্রভাবিত হচ্ছে, সেই গ্রামটা আসলে আমার গ্রাম। একেবারে আমার ছোটোবেলার অভিজ্ঞতা ইত্যাদি দেখে ওইটা লেখা শুরু করি, কিন্তু ওটাও শেষ করতে পারি। কিন্তু ওইটা আমি ভেবেছি যে ওটা আমি শেষ করবো একটা সময়, কারণ বছর চারেক আগে আমি ওটা লেখা শুরু করেছি এবং বেশ কয়েকটা অধ্যায় আমি লিখেও ফেলেছি। আমার আত্মজীবনী লেখার প্রসঙ্গ যে কারণে এলো, আমি যখন দলিত সাহিত্য পড়া শুরু করি তখন আমি দেখি, বিশেষত লিম্বালে তিনি তার প্রথম বইটাই হচ্ছে তার আত্মজীবনী। এবার যে প্রান্তিক বলে নিজেকে মনে করছে, সে সবসময় মনে করে যে গল্প, উপন্যাস ইত্যাদির মতো সংরূপগুলো এইটা লেখার জন্য একটা বিশেষ শৈলী দরকার, একটা সাংস্কৃতিক উত্তরাধিকার, একটা বিশেষ পড়াশুনো থাকা দরকার, নাহলে লোকে বলবে এটা গল্প হলো না ঠিকঠাক, এটা উপন্যাস হলো না ঠিকঠাক। কিন্তু কেউ তো আত্মজীবনী পড়ে এটা বলতে পারবে না যে এটা ঠিকঠাক আত্মজীবনী হলো না, রাইট? অত আত্মজীবনী নিজেকে প্রকাশ করার একটা এমন স্বাধীনতার জায়গা, এমন একটা পরিসর, এমন একটা কর্তৃত্বের জায়গা ব্যক্তির, সেটা আর কোনো সাহিত্য বর্গ বা সাহিত্য সংরূপ দেয় বলে আমার মনে হয় না। আত্মজীবনী আমি যখন লেখা শুরু করি, ওটা ন্যাচারালি এখনও তো শেষ হয়নি, লিখছি, একটা পর্ব তো শেষ করতে হবে। তো আমি খুব বিচ্ছিন্নভাবে লিখছি, জীবনের খুব ক্রোনোলজি মেনটেন করে যে লেখা হচ্ছে এরকম নয়, যখন যেমন লেখা হচ্ছে সেইভাবে প্রকাশ করছি। আমাদের ক্যালকাটা কম্পারেটিভস 1919 ব্লগে ওটা প্রকাশিত হচ্ছে পুরানো আখর নামে। এইটা আমি লেখার কথা ভাবলাম এই জন্য যে একটা অনুপ্রেরণা তো দলিত সাহিত্য, লিম্বালে তিনি প্রথম আত্মজীবনী লিখছেন, মানে তার প্রথম লেখাটাই আত্মজীবনী, এইটা তো একটা ব্যাপার। আর একটা জায়গা হচ্ছে যে আমার বারবার মনে হয়েছে যে আমাদের প্রত্যেকের কিছু না কিছু কথা বলার আছে। এবার কে সেই কথা বলতে চাইবে আর কে বলতে চাইবে না সেটা তার ব্যাপার, রাইট? তো আমার মনে হয়েছিল যে আমারও কিছু কথা বলার আছে। প্রত্যেকটা মানুষের হয়ে ওঠার একটা গল্প থাকে, ঈশ্বরেরও নিজের হয়ে ওঠার একটা গল্প থাকে, তাই না? তেমন মানুষেরও হয়ে ওঠার একটা গল্প থাকে। সেই হয়ে ওঠা যে খুব মহৎ কিছু করে ফেলছি আমি বা অন্য কেউ, তাহলেই আত্মজীবনী সে লিখতে পারবে এমনটা নয়। কিন্তু প্রথাগত আত্মজীবনীর ধারণা তো আসলে তাই, যে খুব বিখ্যাত হলে মানুষ তারপর আত্মজীবনী লিখতে পারবে, নাহলে তার আত্মজীবনী পড়বে। কিন্তু এখন সময়টা অনেক পাল্টে গেছে, কারণ আমরা তো এখন যে ধরনের সাহিত্যের অনুসন্ধান করি, সাহিত্যের মধ্যে একটা বহু বচনকে আমরা অনুসন্ধান করতে চেষ্টা করি, নানাবিধ বয়ান, বহুত্বকে অনুসন্ধান করার চেষ্টা করি। ফলত আমরা লিটারেচারের মেরিটের থেকেও রিপ্রেজেন্টেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো সেই কারণে আমার আত্মজীবনী লিখতে শুরু করা। আমার মনে হয়েছিল যে আমি সীমান্তের একটা গ্রাম থেকে কলকাতায় আসছি, আমি কলকাতা থেকে তারপরে হায়দ্রাবাদে পড়াশুনো করতে যাচ্ছি, তারপরে আবার কলকাতায় আমি চাকরি করতে আসছি। এর মধ্যে নানা জায়গায় সেমিনার, কনফারেন্সে, বিদেশে ইত্যাদি জায়গায় গেছি। এবার এই কোনোটাই না ইউনিক কিছু নয়। যারা একাডেমিক্সে থাকে, যারা অধ্যাপনা করে, তারা সবাই এইগুলো করে এবং এর থেকে বেশি করে। হ্যাঁ, আমি অত্যন্ত একজন মধ্যমেধার সামান্য মাস্টার, কিন্তু এর থেকে অনেক বেশি অনেক লোকজন করে। পয়েন্ট সেটা না, পয়েন্টটা হচ্ছে যে আমার বারবারই মনে হয়েছিল যে আমি যে জিনিসগুলো করছি সেই জিনিসগুলো আমি কখনো করব বলে ভাবি। মানে আমি সারা জীবন বাংলা মিডিয়ামে পড়েছি, সেই বামফ্রন্ট সরকারের শিক্ষা ব্যবস্থায় আমি ইংরেজি শিখেছি। তারপরে আমার নিয়তিটা হয়ে গেল পুরো কাজ আমাকে ইংরেজিতে করতে হচ্ছে এবং ইংরেজিতে প্রকাশিত হওয়া সব থেকে নামী পত্রিকাতে আমি লিখছি। আমি জীবনে কোনোদিন ভাবিনি যে আমি মাধ্যমিকে ঠিকঠাক ইংরেজি লিখতে পারতাম না,
সেই আমি টেলিগ্রাফে পোস্টে লিখি, বা টেলিগ্রাফ থেকে আমাকে বলা হবে একটা বুক রিভিউ লেখার জন্য এবং সেটা প্রকাশিত হবে, বা বড় বড় জার্নাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি থেকে আমাকে বুক রিভিউ করার জন্য বলা হচ্ছে, বা কোনো লেখার জন্য আমাকে বলা হচ্ছে। এগুলো তো খুব উঁচু স্তরের সব একাডেমিক জার্নাল বা ডেলি নিউজ পেপার ইত্যাদি। এবার এই যে জায়গাটায় আসা, এই জায়গাটায় আসার পিছনে নিজের যে অভিজ্ঞতা রয়েছে, আমার মনে হয়েছে যে সেই অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ অন্যদের জন্য, যারা হয়তো ভেবেছে যে আমার পক্ষে এটা সম্ভব নয়। আমার মনে হয়েছে তাদের প্রত্যেকের পক্ষে আসলে এটা সম্ভব। এই কথাটা বলার জন্য আমি ওই নিজের কথাগুলো লেখা শুরু করি আর কি। সেইভাবে বলা। বিভিন্ন পুরস্কার প্রাপ্তির পরে বিভিন্ন গণমাধ্যম, সংবাদ মাধ্যম আপনার ইন্টারভিউ ছেপেছে। তো দেখতে দেখতে দেখছিলাম যে তাদের একটা যে নির্দিষ্ট প্যাটার্ন থাকে না, যে বিশ্ব দরবারে জয়ী বাঙালি ইত্যাদি প্রভৃতি, তো লিখেছে করিমপুরের মৃন্ময়। এইটার সাথে কতটা রিলেট করতে পারেন আর কি? মানে ওই যাপনটা কতটা প্রভাব ফেলেছে আপনার জীবনে? সেইটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে কারণে আমি আমার আত্মজীবনী লেখা শুরু করি, এবং এইটা নিয়ে আমি ইপিডাব্লিউতেও একটা আর্টিকেল লিখেছিলাম, এবং সেটা লেখার পর টেলিগ্রাফের একজন সিনিয়র সাব এডিটর, বা ঠিক আমি জানি না এক্স্যাক্ট পোস্টটা কি, কিন্তু খুব সিনিয়র একজন ওই এডিটোরিয়াল বোর্ডের একজন আর কি, তিনি আমাকে বলেন টেলিগ্রাফের জন্য লিখতে ওই বিষয়টা। ওই বিষয়টা ছিল এরকম যে উই আর অ্যাফ্রেড অফ ক্যালকাটা, যে কলকাতা তার যে একটা সাংস্কৃতিক চিহ্ন, তার যে একটা সাংস্কৃতিক বৈভব রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে কলকাতা আমাদের কাছে, আমাদের মতো গ্রামের মানুষদের কাছে যেভাবে উপস্থিত হয়েছে, যারা কালে ভদ্রে কখনো কলকাতায় এসছি আমরা, তাদের কাছে কলকাতা যেভাবে উপস্থিত হয়েছে, সেই উপস্থিত হওয়াটা খুব ভয়ের। হ্যাঁ, মানে এই কলকাতার এই রিপ্রেজেন্টেশনটা খুব ভয়। আমি যখন প্রথম কলকাতায় আসি তখন তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমি প্রথম বিধাননগর স্টেশনে নামি, এবং স্টেশনে নামার পর আমি যেটা দেখি যে অসংখ্য গাড়ি ওই ব্রিজের নিচ দিয়ে, রাস্তার উপর দিয়ে অসংখ্য গাড়ি যাচ্ছে আর আসছে। এই দৃশ্যটা আমাকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল। 2000 সাল তখন আমি প্রথম তখন কলকাতায় আসি, তো সেইটা আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিল। কলকাতাকে সবসময়ই আমরা একটা খুব ঈর্ষণীয় অপর হিসেবে দেখেছি আমরা, যে কলকাতা হয়ে ওঠা, কলকাতায় পৌঁছনো, কলকাতায় একটা স্থান খুঁজে পাওয়া, সেটাই আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্টের বিষয়। যারা কলকাতায় আসতো পড়াশুনো করার জন্য, তারপরে গ্রামে ফিরে যেত, তারা কলকাতা সম্বন্ধে নানাবিধ গল্পগুজব করতো, তো সেইগুলো আমরা খুব মুগ্ধ হয়ে হাঁ করে আমরা শুনতাম। ফলত এই একটা ব্যাপার রয়েছে, এবং সেই জায়গা থেকে আমি করিমপুর এবং কলকাতায় দুটো আইডেন্টিটিকে আলাদা করে লোকেট করি এবং লালন করি আমার ছোটোবেলা থেকেই, জ্ঞান হওয়ার পর থেকে। এবং তারপরে খুব একটা মজার বিষয় আমার জীবনের, যে প্রথম যখন কলকাতায় আসি আমি বিধাননগর স্টেশনে যাই, আর তারপরে আমার কলকাতায় থাকার স্থায়ী ঠিকানাটা একেবারে বিধাননগর স্টেশনের কাছে। এটা খুব মজার, মানে আমার কোয়ার্টার যেখানে, সেটা একদমই বিধাননগর স্টেশন থেকে হাঁটা পথের দূর, খুব মজার। তো এই যে একটা বৃত্ত সম্পূর্ণ, আমার কলকাতায় প্রবেশ বিধাননগর স্টেশন, এবং তারপরে ওই জায়গাটা আমার স্থায়ী ঠিকানা হয়ে ওঠা, এই বৃত্তের মধ্যে আসলে আমার করিমপুরে থাকা, বা একটা ওই হাফ মফস্বলী বৃত্তান্ত বলে আমি দুটো পর্বে একটা লেখা লিখেছিলাম আর কি। নামটা ওই মফস্বলী বৃত্তান্ত, দেবেশ রায় ওইখান থেকে অনুপ্রাণিত হয়ে নামটা নেওয়া। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমরা মফস্বল তো নই, তো ওই জন্য হাফ মফস্বলী আর কি। আবার আমরা সেরকম গ্রামও নই, বাংলা রচনার বই যেরকম গ্রাম দেখা যায়, করিমপুরটা ঠিক সেরকম গ্রাম নয়। করিমপুরের আশেপাশে সেই গ্রামগুলো রয়েছে, করিমপুরটা সেরকম গ্রাম নয়। কিন্তু করিমপুরটা সবসময়ই আমার মধ্যে থেকে গেছে, যে কারণ আমি যখনই কোনো বিষয় নিয়ে কথা বলতে যাই, আমি করিমপুরের দৃষ্টান্ত দিই। এটা এই জন্যই দিই যে সেটা খুব স্বাভাবিকভাবে আমার মধ্যে থেকে আসে, এবং আমার মনে হয়েছে যে করিমপুরে আমার জন্ম, আমার বড় হওয়া অনেক দিক থেকে আমাকে সাহায্যও করেছে। কারণ আমরা এমন একটা বামপন্থী সংস্কৃতির মধ্যে বড় হয়েছি, যে বামপন্থী সংস্কৃতি আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে। যেমন ধরা যাক যে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ কম্পিটিশন হচ্ছে, বিতর্ক প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, স্কুলে হচ্ছে, পাড়ার ক্লাবে হচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং। মানে আমাদের ছোটোবেলায় ক্লাবগুলোর রোল কীরকম ছিল,
ক্লাবগুলো নিয়মিত এই সমস্ত সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতো এবং সেগুলোতে অংশগ্রহণ করতাম। ফলত একটা এমন সংস্কৃতির মধ্যে আমরা ওই হাফ মফস্বলে বড় হয়েছি, যে সংস্কৃতি আমাদের হয়ে ওঠার পথে অনেকটাই আমাদেরকে এগিয়ে দিয়েছে, যে কারণে করিমপুর সবসময় আমার মধ্যে খুব তীব্রভাবে আছে। ছোটবেলার পড়াশুনো, বড়বেলার পড়াশুনো, এবং বিভিন্ন সময় ছাত্ররা অভিযোগ করেছে যে স্যার কিছুটা হলেও হায়দ্রাবাদের প্রতি একটু বিশেষ আদর, একটু বিশেষ যত্ন আছে। আজকের মৃন্ময় প্রামাণিক গড়ে উঠেছে, তার পিছনে হায়দ্রাবাদের ভূমিকা কতটা? এইটা একদম ঠিক কথা। হায়দ্রাবাদের প্রতি শুধু বিশেষ আদর এইটা এরকম নয়, আমি হায়দ্রাবাদ নিয়ে অবসেসড, এবং আমি এইটা মানে সবসময় সবার সামনে স্বীকার করি। আমার মানে ভীষণ হায়দ্রাবাদ নিয়ে একটা ওই আহ্লাদে আটখানা হয়ে যাওয়ার মতো ব্যাপার আছে। সুকুমার রায়ের যে ছবিটা আছে না, যে ওই আহ্লাদে আটখানা হয়ে যাওয়া, শরীর আটখানা হয়ে গেল, হ্যাঁ, যেরকম চিত্রকল্প রয়েছে, আমি একদম ওরকম আহ্লাদে আটখানা। তার কারণ আছে অনেকগুলো, তার মধ্যে কারণ। আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএ করছি, আমরা তখন হোস্টেলে থাকতাম। হোস্টেলে আমাদের টয়লেটে ন্যাপথলিন দেওয়ার জন্য বারবার চাইতে হতো। তারপরে আমি যখন হায়দ্রাবাদে গেলাম, গিয়ে ইন্টারভিউ দিতে যখন গেলাম এমফিলের জন্য, ইন্টারভিউ দিতে গিয়ে আমি টয়লেটে ঢুকে দেখলাম যে টয়লেটে প্রচুর ন্যাপথলিন। সেদিন খুব অদ্ভুত, আমি প্রথমবারের জন্য রিয়েলাইজ করলাম স্টেট ইউনিভার্সিটি আর সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিফারেন্স। এরকম মজার যে আমি টয়লেটের ন্যাপথলিন দেখে এটা ফার্স্ট রিয়েলাইজ করি। হায়দ্রাবাদ ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আমার খুব ভালো লাগে প্রথম যখন যাই, কিন্তু তারপর থেকে যেটা হতে শুরু করলো, আমি এমন একজন টিচার পেলাম, প্রফেসর টুটুন মুখার্জি, যিনি, এবার হায়দ্রাবাদে গিয়ে না আমি প্রথম ইংরেজি লেখা শুরু করছি। তার আগে তো আমি পুরোটাই বাংলা মিডিয়ামে পড়েছি, আমি বাংলা অনার্স নিয়ে পড়েছি। তারপরে যখন এমএ পড়েছি, এমএতেও পুরোটাই বাংলাতেই লেখালেখি সব কিছু ইত্যাদি হতো। এবার আমাদের যে এন্ট্রান্স টেস্ট হয়েছিল এমফিলের এইখানে দারভাঙা বিল্ডিংয়ের 4 তলা, 3 তলাতে এন্ট্রান্স টেস্ট হয়েছিল। এন্ট্রান্স টেস্টে ইংরেজিতে বড় বড় উত্তর লিখতে হতো, আর হচ্ছে কিছু অবজেক্টিভ উত্তর থাকতো। তো আমি ওগুলো উত্তর লিখতে বসে দেখলাম যে উত্তর লিখতে পারলাম না মোটামুটি, কিন্তু আমি ইন্টারভিউ ডাক পাবো তারপরে এটা ভাবিনি যে রিটেন কোয়ালিফাই করবো, কারণ আমি ইংরেজি লিখিনি এত। সেই হাই সেকেন্ডারিতে পড়াশোনা ইংরেজি লিখেছি, তারপরে ইংরেজি লিখিনি, তো আমি চান্স পাবো এটা আমি কখনো ভাবিনি। তবে দেখলাম যে আমি ট্রান্সলেশন এবং কম্পারেটিভ লিটারেচার এমফিলের পরীক্ষা দিয়েছিলাম, দুটোতেই আমি ডাক পেলাম। এফলুতে আমি ট্রান্সলেশন, তখন এফলুতে কম্পারেটিভ লিটারেচার ছিল না, তারপরে তৈরি ট্রান্সলেশন স্টাডিজে দিয়েছিলাম, সেখানেও আমি ডাক পেলাম। তো ওইটা আমাকে একটা অন্যরকম শক্তি দিল। যা, এটা কি হলো, আমি কোনোদিন ইংরেজি লিখিনি, আর এই যে কটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম সবকটা বিশ্ববিদ্যালয়ে আমি ডাক পেলাম ইন্টারভিউর জন্য। দিয়ে তারপর আমি ইন্টারভিউ দিতে গেলাম, এবং এই পুরো পরীক্ষাগুলো হচ্ছে আমার এমএ ফাইনাল পরীক্ষার সঙ্গে সঙ্গে। মানে 1 জুন আমার এখানে 5th পেপারের পরীক্ষা, 2 জুন আমার হায়দ্রাবাদের ট্রান্সলেশন, 3 জুন আমার এখানে 6th পেপারের পরীক্ষা, 7 জুন আমার ইফলুর পরীক্ষা। এই খুব মজার ব্যাপার যে আমার ডেটগুলো আবার এইভাবে পড়েছে, মানে কোনো এমএ পরীক্ষার ডেটের সঙ্গে ক্লাস করেনি, কিন্তু ওই এমএ পরীক্ষা আমার 1 তারিখ থেকে 6 তারিখ ছিল জুন মাসের 2009 সালে, আর তার মাঝখানের ডেটগুলোতে এই 3টে ইউনিভার্সিটি পরীক্ষা আছে, এই 2টো ইউনিভার্সিটি 3টে ডিপার্টমেন্টে পরীক্ষা পড়েছিল। তো আমি যখন হায়দ্রাবাদে ইন্টারভিউ দিতে গেলাম, ইন্টারভিউ দিতে গিয়ে এবার তো ইংরেজিতে কথা বলতে হবে। তো আমার একটা বন্ধু ছিল ওখানে ইফলুতে পড়াশোনা করতো, শুভদীপ বললাম, ও আমাকে বললো যে মনে মনে ইংরেজি বলা প্র্যাকটিস। সেই ইংরেজি মনে মনে বলা কি প্র্যাকটিস, মানে মনে মনে বললে বাংলাই বলবো, তো মনে মনে ইংরেজিতে বলবো কী করে আমি। তো যাই হোক, যখন আমি ইন্টারভিউ দিতে গেলাম তখন একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। ট্রান্সলেশন স্টাডিজে আমি ইন্টারভিউ দিতে গেছি, তো এবার সবাই দেখছি হাতে কাগজপত্র নিয়ে পড়াশুনো করছে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না সবার হাতে একটা করে কাগজ কেন, আমার হাতে কোনো কাগজ নেই। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কী, ওরা তখন বললো এটা রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজাল, সেইটা আবার কী জিনিস? রিসার্চ প্রপোজাল কথাটা সেই প্রথম আমি শুনছি। তো ওরা তখন আমাকে বললো যে তুমি আনো নি। আমি বলি না, কোথায় আনতে বলেছে। আমি আবার ইন্টারভিউর কল লেটারটা খুলে দেখলাম, পোস্টে এসেছিল সেই সময়, দেখছি ওখানে কোথাও লেখা নেই। এবার আমি ইন্টারভিউ দিতে ঢুকলাম, 8-9 জন টিচার প্রফেসর বসে আছেন। তো আমাকে তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্রফেসর উমা মহেশ্বর রাও, উনি তখন আমাকে বললেন তোমার রিসার্চ প্রপোজাল কোথায়। তো আমি তখন বললাম যে স্যার এটা তো ইন্টারভিউ লেটারে লেখা ছিল না। ওরা না এই উত্তরটাকে এক্সপেক্ট করে, কারণ রিসার্চ প্রপোজাল নিয়ে যেতে হবে, এটাই তো নিয়ম। হ্যাঁ, তো এবার
তখন আরেকজন প্রফেসর ছিলেন, কোরাডা সুব্রমণিয়াম, উনি এখন আর নেই। তো কোরাডা সুব্রমণিয়াম তখন বললেন যে হ্যাঁ, হাসতে হাসতে বললেন হ্যাঁ এটা তো পয়েন্ট, ইন্টারভিউ লেটারে তো কোথাও আমরা লিখিনি। দিয়ে তারপর ওনারা তখন বললেন যে আচ্ছা তুমি কি কিছু কাজ করার কথা ভেবেছো, কী নিয়ে করবে? তখন আমি একটা কিছু বলেছিলাম, সেইটা আমার এখন মনে নেই, মানে যাই বলেছিলাম নিশ্চয়ই খুব খারাপ বলেছিলাম। তো তারপরে এবার ওদের সঙ্গে কথাবার্তা ইত্যাদি হচ্ছে। ইতিমধ্যে যেটা হয়েছিল, আমার পক্ষে যেটা সব থেকে ভালো কাজ করেছে বলে মনে হয়, আমি ইতিমধ্যে কয়েকটা লেখা ট্রান্সলেট করেছি। আমি যখন এমএ পড়ি, ট্রান্সলেট করে বিভিন্ন পত্রপত্রিকায় ছাপিয়েছিলাম। তো ওইগুলো যখন আমি দেখালাম এবং বললাম, তাতে ওরা খুব ইমপ্রেসড হলো যে একটা ছেলে এসছে এরকম, যে এই লেখালেখি ইত্যাদি ট্রান্সলেট করেছে। এবং কয়েকজন থিওরিস্টের নাম তখন আমি জানতাম অলরেডি। আমাকে পি ভানুমতি খুব সাহায্য করেছিলেন, আমার তামিলের প্রফেসর ছিলেন। ওনার কিছু লেখালেখি, সেই পুরনো আমলের টাইপ সেটে টাইপ করা লেখালেখি উনি আমাকে দিয়েছিলেন লেখাপড়া। তো সেইগুলো আমি পড়েছিলাম, সেইগুলো তামিল কনটেক্সটে ইত্যাদি। তারপরে ট্রান্সলেশন নিয়ে ন্যাচারাল কিছু প্রশ্ন আসে, আর সেই সময় তো তখন ট্রান্সলেশন স্টাডিজের স্কলারশিপ এতটাও ডেভেলপ করে। আজকে যেমন আমাদের এমএ স্টুডেন্টরা ট্রান্সলেশন স্টাডিজ সম্বন্ধে যা জানে, তখন তো আমরা কেউই ওরকম কিছু জানতাম না, কারণ ট্রান্সলেশন ওইভাবে তখন পড়া শুরুই হয়নি। বইপত্রও অ্যাভেলেবেল থাকে, তারপরে তো ইন্টারনেটে এত বইপত্র আসবে, এত বইপত্র কেনা হবে, ইন্ডিয়ান এডিশন বেরোবে, আগে এসব ছিলও না, ফ্রি পিডিএফ পাওয়া যেত না তেমন অত তখন। ফলত স্কলারশিপটা তখন খুব একেবারে একটা মানে কী বলবো তরল জায়গায় ছিল তখন। এবং আমি এখানে ভারতীয় সাহিত্য পড়ার কারণে যেটা হয়েছে, আমি বেশ কিছু দক্ষিণ ভারতীয় সাহিত্যও আমি পড়েছি, সেগুলোর কথা বলছি, ফলত লোকে ইমপ্রেসড হচ্ছে। এবং আমি তখন সেন্টিল তৈরি হয়েছে, সেন্টার ফর ট্রান্সলেশন ইন ইন্ডিয়ান লিটারেচার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ লিটারেচার ডিপার্টমেন্টে তার প্রথম ব্যাচের ছাত্র। তো সেইখানেও আমি কিছু অনুবাদ করেছিলাম, সেই অভিজ্ঞতাটাও কাজে লেগেছে। ফলত এবার যখন রেজাল্ট বেরোলো, আমি দেখলাম সবগুলো জায়গাতেই আমি খুব ভালো ফল করেছি, এবং ট্রান্সলেশন স্টাডিজ আমি সেকেন্ড হয়েছি মেরিট লিস্টে। এবার আমি হায়দ্রাবাদে গেলাম। হায়দ্রাবাদে যাওয়ার পর আমি যেটা দেখলাম, যে আমার চিন্তা বিশ্ব কীভাবে পাল্টাচ্ছে। প্রথমবারের জন্য 24 আওয়ার্স হাই স্পিড ইন্টারনেট, এটা আমার পৃথিবীকে পাল্টে দিল। তার আগে অবধি আমি কম্পিউটার চালাতে জানি না। মাঝে মধ্যে ক্যাফেতে গিয়ে ওই ক্যাফের দাদাকে, হোস্টেলের সামনে দাদা ছিল, তাকে বলতাম ফর্ম ডাউনলোড করে দাও, ফিল আপ করতাম। আর খুব কষ্ট করে অর্কুটে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, আর একটা ইমেল আইডি করেছিলাম। সেটা আমার প্রথম ইমেল আইডি পথচলা @gmail.com। তো ওই জন্য ওটার নাম পথচলা। তো এই আমার ইন্টারনেটের অভিজ্ঞতা আমার ছিল না। এই প্রথম ইন্টারনেট পাচ্ছি 24 ঘন্টা, যেখানে যা খুশি সার্চ করলে পাওয়া যায়। এবং ওই প্রথম আমি জেস্টোর আর প্রজেক্ট নিউজের অ্যাক্সেস পেলাম। আমি জানলাম যে জেস্টোর এবং প্রজেক্ট নিউজ বলে কিছু আছে। আমার চিন্তা বিশ্ব গোটাটা পাল্টে গেল। নলেজ, পড়াশুনো, নলেজের দুনিয়া, এই সমস্ত কিছু আমার পাল্টে গেল। এবং তারপরে আমি ওইরকম টিচারদেরকে পেলাম, যারা পড়াচ্ছেন, ক্লাস হচ্ছে, সবাই হেল্প চাইলে হেল্প করছে। এবং ওই রকম একটা ক্যাম্পাস, যে ক্যাম্পাস ভয়ানকভাবে পলিটিক্যালি অ্যাক্টিভ। বিভিন্ন রাজনৈতিক দল তারা মিটিং করছে, মিছিল করছে, বক্তৃতা আয়োজন করছে, বিতর্ক সভা করছে, নানা কিছু করছে। ফলত হায়দ্রাবাদের প্রথম 1 বছর ছিল আসলে আমার কেবলমাত্র চমক লাগা। আমি ক্লাসরুমে যাচ্ছি চমকিত হচ্ছি, আমি হোস্টেলে আসছি চমকিত হচ্ছি, আমি যখন ওপেন স্পেসগুলোতে যাচ্ছি, রাজনৈতিক আন্দোলনগুলো দেখছি, ছাত্রছাত্রী, এবং পোস্টার লেখার একটা অদ্ভুত কাজ আছে। কি পাওয়ারফুল পোস্টার লেখা হতো, কি চমৎকার সব পোস্টার লেখা হতো, এবং তার জন্য ছেলেমেয়েরা কি পড়াশুনো করতো। এইগুলো না মানে আমাকে শুধু চমকিত করছে। শেষ চমক যেটা হলো, যেটাতে আমি আর এই পৃথিবীতে আছি বলে মনে হলো না, সেটা হচ্ছে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির লাইব্রেরি। আমার এটা ধারণার মধ্যে ছিল না যে একটা লাইব্রেরিতে বইয়ের স্ট্যাক যেখানে আছে সেখানে চলে যাওয়া যায়, সেখানে ঢুকে ইচ্ছে মতো বই এইরকম কুবলে খাবলে দখল করে নেওয়া যায়, সেখানে টেবিল রাখা আছে, ওখানে বসে সেই বই পড়া যায়, ওখানেই বই ফেলে রেখে চলে আসাটাই নিয়ম। তারপরে লোকজন আবার তুলে দেবে কল নাম্বার, অ্যাক্সেসের নাম্বার দেখে, যে বই ইচ্ছা ওখান থেকে নিয়ে, পাশেই জেরক্স আছে লাইব্রেরির ভেতরে, জেরক্স সেন্টার, ওখানে দাও, জেরক্স করাও, বাইন্ডিং করাও, বিল নাও, চলে এসো। এবং 24/7 এসি রিডিং রুম। যদিও আমি রিডিং রুমে কোনোদিনই পড়তে যাইনি, কারণ আমি সবসময় পড়াশোনার জন্য বিছানাটাই আমার বেশি প্রয়োজন, আমি শুয়ে পড়ি পড়াপড়ি। তো কিন্তু এই সুযোগটা ছিল। তো সব থেকে বড় ব্যাপারটা ছিল এই লাইব্রেরিটা, যে
এবং লাইব্রেরিতে ঢুকে আমি দেখছি যে ও ট্রান্সলেশন স্টাডিজে এত বই আছে, ও কম্পারেটিভ লিটারেচারের এত বই হয়, এবং সব বইগুলো আমি হাতে নেড়ে নেড়ে দেখছি, সব বইগুলো নিয়ে আমি জেরক্স করতে দিচ্ছি। হ্যাঁ, এই যে গোটা বইয়ের অ্যাক্সেসটা আমি পেয়ে গেলাম, যেখানে আমি যখন খুশি যেতে পারি, এবং 6টা-7টা করে আমরা বই তুলতে পারতাম, রিসার্চ স্কলাররা আর কি। হ্যাঁ, এবং তারপরে আমি আমার বন্ধু বান্ধবদেরও অনেকের কার্ডে বই তুলতাম, যে নিয়ে 2 দিন জেরক্স করে দিয়ে দেবো ইত্যাদি। তো এই যথেচ্ছা যার মানে বইয়ের সঙ্গে আর কি, যত খুশি বই নেওয়া যায়, এইটা একেবারে আমার সামনে সম্পূর্ণ পৃথিবী। যে কারণে আমার বারবারই মনে হয় যে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেইটা কোনোভাবেই সম্ভব হতো না যদি না আমি হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। আমার পক্ষে তাহলে নেট পাওয়াটাও খুব কঠিন, কারণ নেট পাওয়ার জন্য কি পড়তে হয় আমি জানতামই না, কারণ এমএ অবধি আমাদের তো সেই সমস্ত কালচার ছিল না, সেই সিলেবাসও ছিল না, আমার আগে কেউ নেট পরীক্ষাও দেয়নি আমাদের এমএর এখান থেকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে। ফলত এইগুলো একটা ব্যাপার ছিল। হায়দ্রাবাদে যাওয়ার ফলে এইগুলো সব নেট হলো, জেআরএফ হলো, তারপরে আমি এই একাডেমিক পেপার পড়া, বিদেশে যাওয়া যেতে পারে সেইটার সুযোগ অনুসন্ধান করা, সাপোর্ট পাওয়া ইত্যাদি, এই সমস্ত কিছু আমার হায়দ্রাবাদ থেকে হওয়া। ফলত হায়দ্রাবাদের 6 বছরের জন্য আজকের এই দিনটা, এইখানে যে দাঁড়িয়ে আছি, যে কারণে হায়দ্রাবাদ নিয়ে আমি সবসময় খুবই মানে অবসেসড।